যাত্রা পালা আমি বিংশ শতাব্দী 20 পর্ব 2 দিদিমণি 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 আমি কোথায় গণেশ? তুমি তোমার বাড়িতেই তো রয়েছো দিদিমণি। হ্যাঁ, আমার কি হয়েছিল? ডাক্তার বললো যে তোমার ওই পেচারটা নাকি ডাউন হয়ে গেছে, মাথা গুলে গেছে। ডক্টর? হ্যাঁ। ডক্টর কে আনলো? ডক্টর উর্মিলা, এই যে উর্মিলা, আরে শোন অনিমেষ বাবুর ছেলের তোকে ভীষণ পছন্দ হয়েছে। সামনের মাসেই ওরা বিয়ের ডেটটা ফাইনাল করতে চায়। এটা একটা দারুণ খবর। এই নে মাংসটা ধর, ভালো করে রান্না করবে। অনেকদিন পর আজ একটু শান্তিতে খাবো। কথা বলবো? হ্যাঁ বলো। বলছি যে এই মাংসটা আমি রান্না করবো। তুমি রান্না করতে পারো নাকি? হ্যাঁ, ওই কাঠটাই তো মধ্যে থেকে। আরে না না, তাই আবার হয় না। হ্যাঁ মা, তোর শরীর খারাপ নাকি? না না বাবা, ওই হঠাৎ আর কি। আমাকে পলা দিয়ে ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে তো ওই যে মাথা ঘুরছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমরা কথা বলো, আমি রান্নাতে চাপিয়ে এক্ষুনি আসছি বাবা। আয় মা, আয়। তা হ্যাঁ বাবা গণেশ, হ্যাঁ মারটা কোথায়? কি বললে? ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান সব করেছে। তা সব পেরেছো তো? 100 পাইরি। ও তাই বলো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি তাহলে এখানে জবা ফুল এলো কোত্থেকে? এটা দিদির। তোমার দিদি এখানে এসেছিল নাকি? হ্যাঁ, আপনার কাছে ক্ষমা চাইতে। শোনো গণেশ, আমি তোমাকে ক্ষমা করলেও তোমার দিদিকে আমি কোনোদিন ক্ষমা করব না। আমিও না। ঠিক আছে, তুমি ভালোভাবে থাকবে, হ্যাঁ। মন দিয়ে পড়াশোনা করবে। তোমাকে যে বাবা মানুষের মতো মানুষ হতে হবে। না হবে না, আমি মানুষ হবো না, আমি মানুষ হতে পারবো না। এই 2 নম্বর দুনিয়ায় বিশ্বাস করুন, টিভিতে, নাটকে, সিনেমায়, যাত্রায় এত ভিলেন দেখেছি না। ভিলেন দেখে আমার চোখ পচে গেছে। ভেবেছিলাম এবার একটু হিরো হয়ে বাঁচবো, কিন্তু হিরো হতে গেলে তো সহজ সরলভাবে চলতে হবে, ভালো কথা বলতে হবে, সৎভাবে থাকতে হবে। কিন্তু আজকের যা যুগ পড়েছে না, আপনার সহজ সরলতা থেকে লোকের দুর্বলতা ভাবে, আর দুর্বলতা হচ্ছে কাপুরুষের লক্ষণ। কিন্তু আমি তো কাপুরুষ নই, আমি পুলুত হতে চাই। রাতকের দিনে পুলুত হতে গেলে গালি বালি ব্যাংম্যালের না হলে কেউ ছাড়া পুলুচই বলবে না, কেউ ছাড়া মানুষই বলবে না। আলে ছাড়া গালি বালি ব্যাংম্যালের ছোনার চেনই যদি মানুষের পরিচয় হতো, তাহলে একটা ধুতি বলে রামকৃষ্ণদেব সারা পৃথিবী বিখ্যাত কখনো হতে পারত না দাদা, কখনো পৃথিবী বিখ্যাত হতে পারত না। এদিকে আমার দিদি আমাকে যেভাবে ফাঁসিয়েছে না, ওই বিষ মদ কাণ্ডে, আমার তো বাঁচার কোনো রাস্তাই নেই। তাহলে এখন আমার কি করা উচিত? আমার দিদি যেটা বললো সেটা করাই উচিত। গণেশ, খেতে এসো। ওই ডাকতে আগে মাংসটা খেয়ে আছে, এটা অনেক গপ্প পড়বে। আত্মি না, আজকে মাংস খাবো না, পেটে বড় গ্যাস অম্বল হচ্ছে। আজকে ভাবছি দিদি বোনেকেই খাবো, তাতে আমার দিদিও শান্তি পাবে, আমিও কের থেকে বেঁচে যাবো। এলাকায় হিরো হয়ে ঘুরে বেড়াবো, বেপালে ছবি বেরোবে, রাধার মতো চলবো। এদিকে মাত্রা মতাই বলে গেল আমাকে মানুষের মতো মানুষ হতে হবে। আজকের দিনে মানুষ হতে গেলেও পয়সা লাগে, পয়সা ছাড়া কখনো মানুষ হওয়া যায় না। স্কুলে ভর্তি গেলে টাকা লাগবে, ডোনেশন দাও, দামি বই কিনতে হবে, কভার দাও, এই দাও সেই দাও, টিফিন দাও, মাস্টারের মাইনে দাও, দিদিমণির মাইনে দাও। এত পয়সা আমার দিদি না দিলে আমি মানুষ হব কি করে? তাই তো মাঝে ভগবানকে আমি বলি, ভগবান ফুটেছিল ফুল অনেক গাছে, দেখেছিল বহু পাখি, উঠেছিল এক নতুন সূর্য, জন্মাতে তখন আমি একটু বাকি। সবাই বলেছিল ছেলে হোক বংশ রক্ষা হবে, যদি হয় কন্যা কিন্তু ধ্বংস করবো তাকে। বলে ছিট্টি করার অধিকার দার হাতে, ধ্বংস করবে থে। কিন্তু পকেটে না থাকলে পয়সা, মানুষ করবে কে? আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আমাদের মাননীয় পৌরমাতা চারুলতা চ্যাটার্জি। মাননীয় পৌরমাতাকে আমাদের গানের দলের তরফ থেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে আমাদেরই সতীর্থ কাজল চ্যাটার্জি। কাজল। নমস্কার, বক্তব্য রেখে আমি
আমি আপনাদের অমূল্য সময় নষ্ট করব না, শুধু বলবো এখানে যে প্রাথমিক স্কুল আছে তা প্রায় ভগ্নদশা। তাই আজকে যারা কলেজের ছাত্র একসময় তারাই এই বিদ্যালয়ে পড়াশোনা করেছে, তাই পৌর মাতা হিসেবে আমার একটা দায়িত্ব আছে। এই স্কুলের প্রধান শিক্ষক সূর্য সেন মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাস্টারমশাইকে ওই একইভাবে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে অঞ্জলি, আমাদের অঞ্জলি চ্যাটার্জি। এই সূর্যবাবুর হাতে স্কুল উন্নয়নের জন্য 1 লক্ষ টাকার চেক তুলে দেবে আমার একমাত্র ছেলে সোম। আর একটা সুখবর জানিয়ে দিই আপনাদের, আগামী ফাল্গুন মাসের 5 তারিখে সূর্যবাবুর মেয়ে উর্মিলার সঙ্গে আমার ছেলে সোহমের শুভ বিবাহের দিন স্থির করেছি। এবার আমার বিদায়ের পালা, কারণ এখনই আমাকে নবীন পল্লীতে রক্তদান শিবিরের মঞ্চে যেতে হবে। সবাই আপনারা ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। চলুন আপনাদের একটু এগিয়ে দিয়ে আসি। চলুন। কি ব্যাপার সোম, তোর মা নিজের মুখে তোর বিয়ের দিন ঘোষণা করে গেল, কিন্তু তুই এত গম্ভীর কেন? কেন তুই কি এ বিয়েতে খুশি নয়? না রে, নিশ্চয়ই খুশি। আরে উর্মিলার মতো মেয়েকে বউ হিসেবে পাওয়া যে কোনো পুরুষ মানুষের সৌভাগ্য। তবে কি জানিস, বিয়ের কথা শুনলে মাঝে মাঝে আমার খুব ভয় হয়। ভয় হয়? হ্যাঁ রে, আমার চাকরিটা তো এখনো ক্যাজুয়াল, পার্মানেন্ট নয়। তার উপরে আজকে কলকাতা, কালকে উড়িষ্যা, পরশু বিহার। তাই ভাবছিলাম চাকরিটা একটা জায়গায় ফিক্স না হওয়া পর্যন্ত এত তাড়াতাড়ি বিয়েটা বোধ হয়। আরে ধুর, ওসব কথা বাদ দে তো, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি বলছিলাম কি, শোন না, তোর বিয়ে হয়ে যাওয়ার পর তুই আমাদের গানের স্কুলটা চালিয়ে যাবি তো? আরে চালাতে হবে সন্ধ্যা, না হলে আমরা স্বামী স্ত্রী সন্ধ্যেবেলায় কোথায় গান শিখতে যাবো? হ্যাঁ হ্যাঁ সন্ধ্যা, তুমি আর অসুবিধা আমাদের পাশে না থাকলে আমাদের যে সুখে সংসারই করা হতো না। আরে ওসব কথা থাক কাজল। থাকবে কেন সন্ধ্যা? কাজলের এত বড় ভারী অসুখের সময় তুমি আর অসুবিধা যেভাবে আমাদের সাহায্য করছো, এই কথা আমরা ভুলি কি করে? দেখ, বন্ধু হয়ে বন্ধুর জন্য এইটুকু করা প্রত্যেকটা মানুষেরই কর্তব্য, তা নাহলে আমরা পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছি কেন? একদম ঠিক এই যে বলেছিস। তোরা ভালো আছিস, সুখে আছিস, আরে এতেই তো আমি খুশি। কিন্তু তুমি তো এতটুকু সুখ পেলে না আরে অসুবিধা। ধুর, আমার কথা বাদ দে তো, আমি এই বেশ ভালো আছি। না, তুই ভালো নেই অশোক। আমি জানি তোর বউ নীলিমা তোর সঙ্গে কি ব্যবহার করে। আর করবেই তো। আর সোলার কখনো আলো সহ্য হয়? হয় না। তেমনি সুখটা সবার কপালে সহ্য হয় না। আর তা যদি হতো তাহলে সে আমার চোখের সামনে পরপুরুষ নিয়ে ঘুরে বেড়াতে পারতো না। আমি বলি কি, আমি কি একবার নীলিমাদের সঙ্গে কথা বলে দেখবো? হ্যাঁ অঞ্জলি ঠিক বলেছে, চলো তুমি আর আমি আজই নীলিমাদির সঙ্গে দেখা করি। ওনার প্রবলেমটা কি সেটা যদি জানতে পারি। না 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 না, তোর কেউ নীলিমার কাছে যাবে না। কেউ কেন? কেন যাবে না? কেন একটা মেয়ের জন্য কেন তুই তোর নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করবি? আমি আমার জীবন নষ্ট করছি? আমি বোকা কোথা। হ্যাঁ করছিস। না হলে যে ছেলেটা একসময় অল ইন্ডিয়া লং জাম্প কম্পিটিশনে এই বাংলার জন্য সোনা এনে দিয়েছে, অল বেঙ্গল কলেজ দাবা টুর্নামেন্টে তোর জন্য ফার্স্ট হয়েছে এই কলেজ, তোর জন্য কত পুরস্কার পেয়েছে বলতো এই কলেজ, আর সেই তুই কিনা সমস্ত প্র্যাকটিস বন্ধ করে দিয়ে দিনরাত নেশা করছিস আর আমার বাবার পিছনে ঘুরে ঘুরে সময়টা নষ্ট করছিস। কেন? তার উত্তর আমি তোদের দিতে চাই না। কেন দিতে চাস না কেন? এই কাজল অঞ্জলির মতো তোরও তো একটা সুখী জীবন। সুখী জীবন? হ্যাঁ। আরে উপরওয়ালা ওই ভগবান মানুষ করার কারিগর আমার দেহের একটা অংশে একটা খারাপ মেশিন লাগিয়ে ফেলেছেন রে। অশোক, হ্যাঁ রে বন্ধু, উপরওয়ালা ভগবান আমার মধ্যে প্রতিভা দিয়ে পাঠালেও সকালে শিশির ভেজা ঘাসের মাঠে সেটা হারিয়ে গেছে। তাই তো দিনের সূর্য আর পূর্ণিমার চাঁদ দেখার সৌভাগ্য কোনোটাই যে আমার নেই রে। কেন কি হয়েছে তুই আমাকে খুলে বল তো, বল কি হয়েছে বল। পারবো না রে, সে কথা আমি তোদের কাউকে বলতেও চাই না। ও তাহলে বল, তুই আমাদের বন্ধু বলে মনে করিস না? আরে না রে না, তোরাই তো আমার আসল বন্ধু। আরে তোদের জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারি। এই যে তোরা ভালো আছিস, সুখে আছিস, আরে এটাই তো আমি চাই। কিন্তু আমার ভালো করতে গিয়ে আমাদের বন্ধুত্বের সংসারটাকে ভেঙে ফেলিস না রে। অশোক, আমি যেমন আছি তেমনই থাকতে চাই। অসুবিধা, আমার মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ। না না, এ হয় না। আমরা যদি তোমার মনের কথা জানতে না পারি তাহলে এর প্রতিকার করবো কি করে বলো? অশোক প্লিজ সব কিছু খুলে বল। তোরা কেন চুপ করবো? অসুবিধা কথাবার্তা আমার ভালো লাগলো না, আমাকে এখনই যেতে পারি নীলিমাদি বাড়ি। অসুবিধা চলে গেল বুকের মধ্যে এইভাবে একটা যন্ত্রণাকে চেপে রেখে চলে গেল ছেলেটা। না 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 না, আমাকে এখনই জানতে হবে কি এমন ঘটনা অশোকের জীবনে ঘটলো যে সে বন্ধু হয়েও আমাদের বলতে পারলো না। সোহমদা, এর জন্য এক্ষুনি ছুটে যেতে হবে নীলিমাদের কাছে। একটু আগে নীলিমাকে ব্রিজের ধার থেকে তুলে নিয়ে গেছে। অশোকের বউ নীলিমাকে তুলে নিয়ে গেছে? এই চলে এসে আমি তোমাদের কি ক্ষতি করেছি? বড্ড মনে আছে অনিমেষ বাবু মুখের উপর কথা বলি। বেশ করেছি, ওই লোকটা ভালো না। চাপ সালে, ওই অনিমেষ বাবু আমাদের ভগবান। ভগবান না, ওটা জানোয়ার। আই সালে, নিজের স্বামীকে তারা বাড়ির সঙ্গে তোর করতে যায়। বেশ করেছি, দেখো তোদের বাপের কি হচ্ছে। অবাক তুলে কথা বললি। ওই দশ তারিখে আজ একটা তাপসী বালিকার ইতিহাস করে দিই। ছেড়ে দাও, বাঁচাও! কে তুই? रिश्ते में तो मैं तुम्हारा बाप लगता हूँ, लेकिन लोग मुझे टाइगर कहते हैं। টাইগার? यस टाइगर। ওই কোন আছিস তুই? ঠিকানা আমার লাশ কাটা ঘর, দুবেলা খবর নিস, মদের বোতলে লেবেলে লেখা
আমি বিংশ শতাব্দীর বিষ। সত্যি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো, আপনি এসে না পড়লে। আপাতত ধন্যবাদ দিয়ে লাভ নেই। যখনই কোথাও কোনো অন্যায় দিকে আমি শালা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ি। আগে বলেন ও শালার আপনাকে উঠিয়ে আনলো কেন? ওই অনিমেষ চ্যাটার্জির অনেক পাপ কাজ আমি জেনে গেছি বলে। অনিমেষ চ্যাটার্জি আর আমি এমএলএ? হ্যাঁ। বলেন তো কি করে? ওই না এটা বলা যাবে না, এটা উপর মহলের অর্ডার। ऊपर महल, इसका मतलब আপনি কোনো পুলিশের সঙ্গে ইনভলভ আছেন? সেটাও বলা যাবে না, তবে সময় এলে আপনি সব বুঝতে পারবেন। চলি। রুকিয়ে। বলুন। একটি মারলে পাটকেল টিভি খেতে হয়। আপনার যেমন উপরবেলা আছে না, আমার বি উপরবেলা আছে। আপনি যদি আমার কাজটা না করেন, আপনার উপরবেলা কথা আমি সকলকে জানিয়ে দেব। না আমাকে কি করতে হবে বলুন। ও হারামি অনিমেষের ছেলে সোহমের সঙ্গে যে উর্মিলার শাদী হবার কথা হয়েছে, ও শাদীটা আপনাকে ভেঙে দিতে হবে। না কখনোই সম্ভব নয়, কারণ বিয়ের ডে সাধারণ গ্রামের মানুষ থেকে সব লোকদের নিমন্ত্রণ পর্যন্ত হয়ে গেছে। তব তো और आएगा मजा। সেটা কি করে? সেটা অ্যাক্টিং। অ্যাক্টিং? হ্যাঁ অ্যাক্টিং, অভিনয়। কি বলছেন আপনি? দেখি বলছি, শাদী বাড়ি মে বহুত লোক আসবে। সকলের সামনে সোহম যখন উর্মিলার মাথায় সিন্দুর পড়াতে যাবে, আপনি ওখানে দৌড়ে পৌঁছে যাবেন। তারপর সকলের সামনে চিৎকার করে বলবেন, শুনছেন ও সোহমের বাচ্চা আমার পিঠে। বাস শাদীটা ভেঙে যাবে। এলাকার মধ্যে অনিমেষের মাথাটা একদম হেট হয়ে যাবে। কিন্তু পরে যদি ডাক্তারি পরীক্ষা আমি ধরা পড়ে যাই? ডাক্তারি পরীক্ষায় তুমি ধরা পড়বে না, কারণ ও পুরুলিয়ার পিঙ্কি পরামানিক ছেলে ছিল না মেয়ে ছিল, এটা প্রমাণ করতে পুলিশ ডাক্তার 6 মাস লাগিয়ে দিয়েছে। তোমার ক্ষেত্রে আমি 6 সাল লাগিয়ে দেবো। কোনো প্রমাণ হবে না যে তোমার পেটে বাচ্চা ছিল। 4 সাল লাগিয়ে তাতে যে উর্মিলার জীবনটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হবে না, ওই সুযোগে উর্মিলাকে গোবর মানে শাদী করিয়ে নেবে। তাতে আপনার লাভ? বহুত লাভ। 100% লাভ। হে রাউন্ড বাবু, আপনি কি ব্যাপার, আসতে লেট করলে? তোমার সাথে দেখা করতে আসছি, খালি হাতে এলে হয়, তাই ব্যাংক থেকে টাকা তুলে আসতে একটু দেরি হলো। এই নাও কত আছে? পুরো 50,000। বাকি রুপিয়া কাজ হয়ে যাওয়ার পর। আপনি এই পাপ কাজের সাথে যুক্ত? এ কেন? এখন দেশের সকলেই পাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে শুধুমাত্র সংসার চালাবার জন্য। আরে সংসার চালাতে বহুত খরচা আছে। এদেশে এখন 10% সততা, 5% বিবেক আর 2% মানবিকতা বেঁচে আছে। বাকি 83% বেমানি ছাড়া এই দেশে কখনোই বাঁচা যাবে না। ওসিলে তুমি আমি রমেন বাবু মিলে তৈরি করবো একটা বেমানির কারখানা। তুমি হবে কারখানার স্টাফ, রমেন বাবু ম্যানেজার, আমি হবো ওখানকার মালিক। ওখানে তৈরি করবো নতুন প্ল্যান। আর ওই প্ল্যান খাটিয়ে এলাকার যত 2 নম্বর লোক আছে না, ওদের কাছ থেকে আমরা বহুত রুপিয়া কামাবে। হ্যাঁ, তার মানে আমাকেও প্ল্যান করে তুলে নিয়ে এসে বন্ধুদের সঙ্গে মারামারির অভিনয় করে নিজেদের কাজ আদায় করে দিতে চাইছো, তাই না? একদম ঠিক ধরেছো। ওই গোবর গণেশের টাইগার অনেকটা এক দেখতে, তাই ওকে আমি ভাড়া করে নিয়ে এসেছি। ও শুধু অনিমেষকে সরিয়ে চারুলতাকে আমাকে ভোটে জিতিয়ে চলে যাবে। হ্যাঁ, তাই সব কাজের জন্য আমি কি পাবো? তুমি যা বলবে আমি তোমাকে তাই দেবো। ঠিক আছে, আমি রাজি। রাজি। তবে মনে রাখবেন, কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি যদি কোনো রকম আইনের জালে ফেঁসে যাই, সেখান থেকে বাঁচানোর দায়িত্ব আপনাদের। जब तक टाइगर तुम्हारा पास है कोई डर नहीं। टाइगर को पकड़ना मुश्किल नहीं, नामुमकिन भी है। और एक बात याद रखना, जो मैं बोलता हूँ वो मैं करता हूँ, जो मैं नहीं बोलता वो मैं डेफिनेटली करता। জানি টাইগার, জানি। সে বিশ্বাস তোমার প্রতি আছে বলে তো এই গোপন দায়িত্বটা আমি তোমায় দিলাম। এখন তো সবাই জেনে গেছে একদল গুন্ডা আমাকে তুলে নিয়ে গেছে। এখন আমি বাড়ি ফিরে কি বলবো? বাড়ি ফিরে বলবে সোহম গুন্ডা দিয়ে তোমাকে উঠিয়ে নিয়ে গেছিল, তুমি যাতে ওর বাবার সম্বন্ধে কথা কাউকে না বলো, ওসিলেই তোমায় খুন করার হুমকি भी দিয়েছে। ওই অনিমেষ চ্যাটার্জি আমার আর অশোকের সুখের সংসারটা ভেঙে দিয়েছে। আমিও কথা দিচ্ছি, এমএলএ অনিমেষ চ্যাটার্জিকে আমি শান্তিতে থাকতে দেব না। 7 মাস নিলাম, 7 মাস মনের মধ্যে এই জেদটাই ধরে রাখো, তাহলেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। এই নাও তোমার অ্যাডভান্স 10,000 টাকা। আরো পাবে। ওদের বিয়েটা ভেঙে গেলে আরো 50,000 দেবো। আমার টাকার ভীষণ প্রয়োজন, আর এই টাকার জন্য আমাকে যতটা নিচে নামতে হয় আমি ততটাই নামবো। এই পাগলি, নিচে নামতে কেন? তুমি আমার সঙ্গে থাকলে বহুত উপরে যাবে, বহুত উপরে যাবে। টিভিতে পেপারে সব জায়গায় তোমার ছবি বেরোবে, পেপারে হাইলাইট হবে পাঁচটির মালদা খোরদার পোর, ফির আনন্দপুরে ছিল কাহানি, ফির ধর্ষিতা হওয়ার জন্য সরকারের দেওয়া 30,000 টাকা আমি তুমি পাবে। নাবালিকা নয়, সাবালিকা। 20,000 টাকা তো পাবে। সরকারের বদনাম হবে, মিছিল হবে, বিরোধী পক্ষ চিৎকার করবে, বলে এ কি হচ্ছে, সরকার হাঁটাও। ওই সুযোগে আমরা করবো কি, পেট্রোল ডিজেলের দামটা একদম বাড়িয়ে দেব, ঘরে ঘরে গ্যাসের সংখ্যা কমিয়ে দেব,
চাষিদের কাছ থেকে অল্প দামে সবজি কিনে কোল্ড স্টোরে জমা রেখে পরে বেশি দামে ঝেড়ে দেব। গরিব লোকের পকেটে পড়বে টান, সব সালা গরিব হবে আমার গোলাম। কেউ যদি তোমার কাছে বাধা দেয়, যদি আমার কেউ কাজে বাধা দেয়, ওদের বাড়িতে আমি একটা করে পার্সেল পাঠাবো, বলবো আপনার প্রাইজ উঠেছে নিয়ে নিন। পার্সেলটাকে প্রাইজ মনে করে যে খুলবে, ওর মধ্যে থাকবে বেটারি দেওয়া বোম। ওই বোমে গোটা ফ্যামিলিটা একদম উড়ে যাবে। আপনার পেটে পেটে এত বুদ্ধি? পেটে বুদ্ধি থাকে না, পেটে বাচ্চা থাকে। বুদ্ধি থাকে মাথায়। ওসি দিয়ে তো বুদ্ধি খাটিয়ে বাংলার মানুষগুলোকে আমি করব পঙ্গু। আর তখন বলবে আদমি নেই 1 বছর, जिसको काटेगा उसका होगा डेंगू। একটা কথা আজ বলবো তোমায়, যদি আমায় দাও একটু সময়, কাছে দূরে ঘুরে ঘুরে ক্লান্ত আমি ফিরে এলাম সেই পান্থশালায়। হাওয়া শন শন পথে নির্জন, বুঝিনি তো প্রেম ধরা দিয়েছে কখন। বেদুইন মন শোনে না বারণ, দিনের বেলাও জেগে দেখছে স্বপন। ও তাই তো আমি আছি ওগো অনেক আশায় আশায়, ও তাই তো আমি আছি ওগো অনেক আশায় আশায়। ও একটা কথা আজ বলবো তোমার, ও একটা কথা আজ বলবো তোমার। আচ্ছা সোহম, বিয়ের পর ঠিক আমাকে এইভাবেই ভালোবাসবে তো, নাকি ফুলসজ্জার ফুল শুকিয়ে গেলে বাসি মালার মতো আমাকে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দেবে? হঠাৎ করে তোমার মনে এই প্রশ্ন জাগলো কেন উর্মিলা? আজকে জগৎটাকে আমি একটু অন্যভাবে দেখি সোহম। এই ইন্টারনেটের দুনিয়ায় প্রেম প্রীতি ভালোবাসাকে যে আমার প্রচন্ড ভয় করে। আজকে দিনে বিয়ে হওয়াটাও যেমন আনন্দের নয়, তেমন দুদিন বাদে ডিভোর্স হয়ে যাওয়াটা যেন কোনো ঘটনাই নয়। আমি জানি উর্মিলা, আর জানি বলেই তো আমাদের দুই বাড়ির লোক এক হয়ে আমাদের বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলেছে। আর তারপর থেকেই তো আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করছি, যাতে ভবিষ্যতে দুজনকে চিনে নিতে অসুবিধা না হয়। তার মানে আমরা হঠাৎ করে প্রেমে পড়ে যাই। ও ইয়েস ম্যাডাম। ভবিষ্যতে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে চলতে হবে বলে প্রেম নামক সাবজেক্টে অনার্স নিয়ে পিএইচডি করতে চলেছি। আর তাতে যদি পাশ হয়, সিঁদুরের কালি সই দিয়ে শাকাপালার ফাইলে তুমি আমাকে মঙ্গলসূত্রে দড়ি দিয়ে বেঁধে আটকে রেখে দেবে। আর তখন আমি হয়ে যাব তোমাদের চ্যাটার্জি পরিবারের একটা সম্পত্তি। ওরে বাবা রে বাবা, তুমি কত জানো, কিন্তু একটু অহংকার নেই। আচ্ছা উর্মিলা, এই প্রেম নামক সাবজেক্টে আমি যদি ফেল করি? তার আর কোনো চান্সই নেই, কেননা প্রজাপতির অফিসের ডাকে সাড়া দিয়ে তোমার আমার বিয়ের ডেটটা যে ফাইনাল হয়ে গেছে। আর আমার মা বাবার ব্যবহার তোমার মনে যদি কোনোদিন আঘাত দেয়? সেই আঘাতের কথা তোমায় বলে তোমার মুখ থেকে সান্ত্বনার বাণী শুনে আমি খুশি হব। আর তুমি নিজে যদি আমাকে কখনো ভুল বোঝো, আমার সেই ভুল ভাঙিয়ে আমার ভাঙা মনে তোমার কোমল হৃদয়ের ভালোবাসার প্রলেপ দিয়ে আমাকে আবার তোমার মতো করে গড়ে নিও। ও ভেরি গুড, ও মাই সুইট হার্ট, একদম ঠিক বলেছো। আচ্ছা উর্মিলা, তুমি তো জানো আমার বাবাই আনন্দপুরের এমএলএ, মা পৌরমাতা। তারা যদি তোমাকে ভবিষ্যতে ভোটে দাঁড় করাতে চায়? দাঁড়াবো। তাছাড়া এইবারে তোমার বাবাও ভোটে দাঁড়াচ্ছে, সেটা তোমার বাবার এগেনস্টে, তা নিশ্চয়ই তুমি জানো। না, এই খবরটা তো আমি পাইনি। আমি পেয়েছি। তাহলে বাবা তার এগেনস্ট পার্টির মেয়ে, আই মিন তোমার সঙ্গে আমার বিয়েটা মেনে নিল কি করে? এই অঙ্কটাই তো মেলাতে পারছি না। দেখি কি হয়েছে গোবর গণেশ? ক্লাবে ছেলেরা আমাকে হেভি মারলো। কেন? তোমার বাবা একটা কথা বলেছে, আমি ক্লাবে বলতে গেছিলাম, বলে আমার বই খাতা কেড়ে নিয়ে খেলনাবাতি দিয়ে বলতে, তোর উলবিলা তোকে যতই লেখাপড়া শেখায় তুই জীবনে মানুষ হবি না, খেলনাবাতি দিয়ে খেলা কর। কি কথা? তোমার বাবা বলছিল তোমাকে নাকি ও বাড়িতে বউ করে নিয়ে গিয়ে তোমার বাবা যাতে ভোটে না দাঁড়াতে পারে সেই ব্যবস্থাই করবে। এই, এসব কি বলছো তুমি? আমি যেটা শুনেছি সেটাই বলছি। অমাবস্যার দিন তোমার বাবা লুঙ্গি পড়েছে, আমার দিদির সঙ্গে এইসব কথা বলছিল, আমি বাথরুমে বলে শুনতে পেয়ে গেছি। এসব মিথ্যে, বিশেষ করো আমি প্রথম যেদিন তোমাকে দেখি তারপর মা বাবাকে কি তোমার কথা বলি, তবেই তো তারা বিয়ের ডেট ফাইনাল করে। দাঁড়াও শোন। আচ্ছা গণেশ, তুমি আর কি কি জানো? আরে বলছিল তোমার বাবা যদি ভালো বই
তাকাচ্ছে, মারবে কিন্তু মনে হচ্ছে। ওদিকে তাকো না, বলতে দাও না। আলো বলছিল তোমার বাবা যদি ভালো ভালো ভোর থেকে চলে না দাঁড়ায় তাহলে নাকি ওই দেখো কিভাবে তাকাচ্ছে আমার বউ। কোনো ভয় নেই, আমি আছি, তুমি বলো তো। মারবে কিন্তু, মারলে বাঁচাতে হবে কিন্তু। বলতে তোমার বাবা যদি ভালো ভালো ভোর থেকে চলে না দাঁড়ায় তাহলে গুন্ডা দিয়ে তোমার বাবাকে খুন গলিয়ে দেবে। আমি যেটা তুলেছি, আমি বলছি আমার দিকে লেগে গিয়ে কোনো লাভ নেই। ওদিকে ধরে না, ওদিকে ধরে না, বলতে দাও না। এইভাবে আমি চেন চালাচ্ছি। আলো কথা আছে, আলো বলছিল ওই যে দুছো লোক যে বীজ মদ খেয়ে মারা গেছে, এখানে নাকি ঝোমের বাবার একটা বিরাট হাত আছে। আমি হচ্ছে কি? মারবে ভালো দুঃখ নেই, থরল ছেলেকে সবাই মারতে ভালোবাসে। আমার ফুটবল পেয়েছে, দাঁড়াও গণেশ, তুমি যে কথাগুলো বললে তার প্রমাণ দিতে পারবে? আমি মুখ্য দুঃখ মানুষ, কি প্রমাণ আমি দেবো? আমার কথা তোমরা ভুলে দাও, তোমরা বিয়ে করে নাও। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা করতো কি এটা কোনোদিনই সুখী হবে না। অশোক তুই আমি শোন, তুই না আমার বন্ধু হয়ে তুই আমার এত বড় ক্ষতি করার চেষ্টা করছিস কেন? আমি তোর ক্ষতি করবো এসব কি বলছিস তুই? ঠিকই বলছি। এতদিন নীলিমাকে ভুল বুঝে তোর বাবার হয়ে অনেক পাপ কাজ করে গেছি রে, শুধুমাত্র একটু চাকরির আশা। কিন্তু আজ আমার কিছু পরিষ্কার হয়ে গেছে, তোর বাবা একটা শয়তান। এসব কি উল্টো পাল্টা বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই গুন্ডা দিয়ে নীলিমাকে তুলে নিয়ে যাসনি? আমি গুন্ডা দিয়ে নীলিমাকে? হ্যাঁ তুই ভেবেছিলাম একদিন না একদিন তুই তোর বাবার কাজের প্রতিবাদ করবি। সেই তুই শুধুমাত্র এই উর্মিলাকে বিয়ে করার জন্য, বিয়ের আগে যাতে তোর বাবার অপকর্মগুলো লোকের কাছে ফাঁস না হয়ে যায় তার জন্য গুন্ডা দিয়ে নীলিমাকে তুলে নিয়ে গিয়ে তুই তাকে ভয় দেখাসনি? সোহম, এসব আমি কি শুনছি? না এসব মিথ্যে। অশোক তুই তো আমার বন্ধু, বল তোকে কে বলেছে এসব কথা? নীলিমা তুমি তো আমার বোনের মতো, তুমি আমার মাথায় হাত দিয়ে বলো নীলিমা, তোমার বলার উপর আমার ভবিষ্যৎ নির্ভর করছে। আমি একটা কথা বলবো দিদিমণি, কথা বলবো? হ্যাঁ বলো। বলছি আমার মনে হচ্ছে সোহম বাবুর এতে কোনো দোষ নেই, এ থপ করাচ্ছে ওর বাবা। যেমন বাবা তেমন তার ছেলে। নীলিমা ভেবেছিলেন আপনার ভয়ে আমি চুপ করে থাকবো, তাই না? বন্ধুর বউয়ের সাথে এরকম ব্যবহার করতে না, এতটুকু বিবেকে বাঁধলো না? এখন আমি আপনাদের উপরে লোকের সামনে মুখ দেখাবো কেমন করে? ছাড়তে পার, আমি ভিতর ছাড়তে পার, মেয়ে ছেলে ভিতর ছাড়তে পার। শুধু নিজের কথা ভাবতে। দুদিন বাদে সোহম বাবুর সঙ্গে আমার দিদিমণির বিয়ে হবে। এখন তো যেসব দাঁড়াদাঁড়ি হয়ে বিয়েটা ভেঙে যায়, আমার দিদিমণির কি অবস্থা হবে? দিদিমণির কথা একবার ভেবে যাও না। ছি সোহম, তুমি এতটা নিচ আমার জীবনটাকে নিয়ে তুমি তোমাদের রাজনীতির ময়দানে খেলা করতে গিয়েছিলে। না উর্মিলা তুমি বিশ্বাস করো এসব মিথ্যে। আমার মনে হয় আমি কোনো চক্রান্তের শিকার হচ্ছি। আর সেই চক্রান্তের শিকারে তুমি উর্মিলা! তাই তো জঙ্গলে ঢুকে আমার মতো বাঘিনীকে শিকার করতে গিয়েছিলে। কিন্তু সোহম, টিভি সার্কাস কার্টুনে তুমি হয়তো বাঘিনী দেখেছো, কিন্তু জঙ্গলে ঢুকে কখনো বাঘের গর্জন শোনোনি। যদি শুনতে তাহলে আমার মতো বাঘিনীকে শিকার করার কথা তুমি ভুলেই যেতে, ঘরে বসে মায়ের সঙ্গে সাপ লুডু খেলা খেলতে। এসব কি বলছো উর্মিলা? তাতে করে হয়তো ছক্কার চালে মাঝে মাঝে সিঁড়ি দিয়ে অনেক উপরে উঠে যেতে পারতে, কিন্তু সাপের মুখে পড়ে অনেকটা নিচে নেমে যার ভয়টা বোধহয় তোমার ছিল না। না উর্মিলা না, যদি থাকতো তাহলে আমার ভালোবাসার স্বপ্নের ঘরটাকে এইভাবে ভেঙে দিতে পারতে না, কখনো পারতে না। ছাড়বে না, তুমি একদম ছাড়বে না দিদিমণি, তুমি একদম ছাড়বে না। তোমার চোখের জল আমি সহ্য করতে পারবো না দিদিমণি, তুমি শান্ত হও। কি করে শান্ত হব গণেশ? কোন ছোটবেলা ডক্টরে ভুল চিকিৎসায় আমি আমার মাকে হারিয়েছি। কত আশা নিয়ে বাবা আমাকে পড়াশোনা শিখিয়েছে, ডক্টর হওয়ার স্বপ্ন দেখিয়েছে। আমি আমার জীবনের বাকি পথটা যার হাত ধরে চলবো ভেবেছিলাম, যাকে নিয়ে পাবো ভেবেছিলাম একটু অমৃতের স্বাদ, আসলে সে একটা বিষ। না উর্মিলা। হ্যাঁ তুমি একবিংশ শতাব্দীর পাপ, আসলে তুমি বিংশ শতাব্দীর বিষ। উর্মিলা প্লিজ এভাবে চলে যাও না, আমার কথাটা শোনো উর্মিলা। দিদিমণি থামাও, দিদিমণি কাজ কিছু একটা করে ফেলতে পারবে, আমি যাচ্ছি। তবে অশোক নীলিমা, আমি জানি না কোন পাপের সাজা তোরা আমাকে দিলি। তোদের কথা যদি সত্যি হয় আজই আমি আমার বাবার মুখোমুখি দাঁড়াবো, আর আসল সত্যিটা আমি খুঁজে বার করবই। আর সেদিন তোদের কাউকে আমি ক্ষমা করবো না রে, কাউকে না। যা আমিও তোকে ক্ষমা করবো না। দেখতার কি হয়ে গেল, দেখতার সর্বনাশ হয়ে গেছে। ছেলের বিয়ে তো বাবা পলিটিক্স করছে। তুমি বুঝি তান্ত্রিক মায়াবতীর ভাই? গণেশ খুব ভালো ছিল। তোমরা খুব ভালো। এই যে শোনো,
তোমার কি কোনো ভাই বা দাদা আছে? আমার ভাই? না না, আমরা এক ভাই এক বোন। ও শোনো নীলিমা, চলো আমরা থানায় একটা ডায়েরি করে রাখি, তা নাহলে অনিমেষ বাবু হয়তো আমাদেরও খুন করে দেবে। হ্যাঁ চলো। ও ভালো কথা। হ্যাঁ গণেশ, হ্যাঁ, তুমি এখানে বেশিক্ষণ একা থেকো না, আচ্ছা। সুযোগ পেলে অনিমেষ তোমাকেও খুন করে দেবে। ওরে বাবা, আমাকেও খুন করবে? আমার মতো ক্যারেন্ট ছেলেকে খুন করে কি পাবে? তবে লোকটা যা হারামি, চেয়ারের জন্য খুন করতেও পারে। কিন্তু দিদিমণির জন্য আমার মনটা খুব গাইতে। দিদিমণি যদি কোনো ছুটাই না, দিদিমণি ঠিক কি তো মেয়ে, ছুটাইতে কথা ছপ। আবার হতেও পারে এই তো সেদিন কলকাতার সাউথ সিটির 35 তলা উপর থেকে একটা মা আর দুটো মেয়ে ঝাঁপ দিয়ে মরে গেল। ওরাও শিক্ষিত ছিল, ওরাও। আমি দিদিমণিকে নিয়ে এত কথা ভাবছি কেন? আমি কি দিদিমণির প্রেমে পড়ে গেলাম নাকি? না, থাকতে হয়ে দিদিমণির সম্বন্ধে তার কথা ভাবাই পাপ। ছেড়ে দাও আমাকে, আমি মরতে চাই। কেন কেন মরবে তুমি? কেন মরবে? যেখানে জীবনটাই মিথ্যা হয়ে গেল সেখানে কি নিয়ে বাঁচবো বলতে পারো গণেশ? কেন? আমি বুঝি তোমার তেউ নয়? তুমি আমার কে? জানি না জানি না, তুমি বাই করো। ছেড়ে দাও তাহলে আমাকে। তুমি যদি নদীতে ধাপ দাও না, আমার চোখের সামনে তুমি যদি মরতে যাও, তোমার মরা লাগে তোমার এই গণেশ নদীতে ধাপ দিয়ে মরে যাবে। কেন তুমি আমার জন্য মরবে কেন? তোমার মৃত্যুটা তো আমি মেনে নিতে পারবো না। কিন্তু কেন গণেশ? তুমি আমার ভালো দিদিমণি, আমি তোমার ছাত্র। শুধু কি তাই? হ্যাঁ তাই তাই তাই। না তাই নয়। তুমি কি আমাকে ভালোবেসে ফেলেছো গণেশ? না নয় হ্যাঁ। কেন তাহলে আমাকে বাঁচালে? কেন তুমি আমার জন্য মরতে চাইছো বলো? আমি কিন্তু জানি না, তুই বাই চল। না যাবো না। সত্যি কথাটা বলতে খুব কষ্ট হচ্ছে না? কেন তাহলে আমার প্রতি এত খেয়াল রাখো? কেন এতদিন অশিক্ষিত থেকে আমি যা পড়াই তা তুমি মন দিয়ে পড়ো? তুমি কেন বুঝতে পারছো? একদম চুপ। ঠিক যে ডেটে আমার আর সোহমের বিয়ের দিন ঠিক হচ্ছে, পারবে সেই দিন তুমি আমাকে বিয়ে করতে? বলো না পারবে, বলো না পারবে, বলো বলো বলো। শোনো শোনো, বাপের জন্মে শুনিনি ছাত্রের সঙ্গে দিদিমণির বিয়ে হয়। তুমি আমার ভালো দিদিমণি, আমি তোমার মাথা মোটা ছাত্র হয়ে দিদিমণিকে বিয়ের কথা বলা উচিত নয়। তুমি একটা কাপুরুষ, কাপুরুষ, কাপুরুষ। আমি কাপুরুষ নই, আমি কাপুরুষ নই, আমি কাপুরুষ নই, আমি কাপুরুষ নই। আমি যে তোমায় সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি দিদিমণি। গণেশ, দিদিমণি ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। সত্যি সত্যি বলতো না, আমার মন পরীক্ষা করতো? সত্যি বলছি। কিন্তু বিয়ের পর যদি হ্যান্ডসাম ছেলেকে দেখে আমায় ছেড়ে চলে যাও, যাবে না? তাহলে বলো তো, সিরাজদৌল্লারা কবাই ছিল? কেন 3 ভাই ছিল? 3 ভাইয়ের নাম কি? সিরাজদৌল্লা, রসগোল্লা, কাঁচাগোল্লা।
দিদিমণি ভালোবাসা 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 রাতারাতি আমাদের এই আনন্দপুরটা প্রেমনগর হয়ে গেল নাকি রে তা বাবা? তো বলতে পারবো না মাতাশ্রী, তবে উর্মিলার মতন একজন সুন্দরী মেয়ে যে গোবর গণেশের মতন ছেলেকে ভালোবেসে ফেলবে তা আমি স্বপ্নেও ভাবিনি। এই, ভেঙে দেবো ওদের এই স্বপ্ন বিমা তন্ত্র সাধনা ভেঙে দেবো। কিন্তু কেন মাতাশ্রী? গোবর গণেশ সারা জীবন আপনার রোজগারের পয়সা খাবে, এটাও তো ঠিক নয়। ওর তো একজন জীবন সাথী হ্যাঁ, দরকার। দরকার 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 দরকার। তারপরে মাস্টার সূর্য সেনের মেয়ে কেন পৃথিবীতে আর কোনো মেয়ে ছিল না? আরে এক পয়সা রোজগার করার মরদ নেই, এদিকে প্রেম বিয়ে ভালোবাসা মানি না আমি ওসব। কোথায় গণেশ কোথায়? লকআপে। লকআপে? হ্যাঁ, ওই অনিমেষ চ্যাটার্জি কেন কি উদ্দেশ্য নিয়ে সূর্যবাবুর মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করেছিল সেটা গণেশ সোহম আর উর্মিলার সামনে ফাঁস করে দেওয়ার জন্য অনিমেষ বাবু পুলিশকে বলে গণেশকে লকআপ করিয়ে দিয়েছে। না 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 না, পুলিশ নয় পুলিশ নয়, ওই গণেশকে আমি নিজের হাতে শাস্তি দেবো। কিন্তু কেন? গণেশ তো কোনো মিথ্যে কথা বলেনি, যেটা সত্যি সেটাই বলেছে। থানায় নাকি গণেশ সেও বলেছে ওর কাছে আরো অনেক ঘটনা আছে, সেটাও কোর্টে গিয়ে বলবে। না 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 না, যেমন করে হোক যেমন করে গণেশকে আমার থানা থেকে ছাড়াতেই হবে। কি ব্যাপার, আপনি হঠাৎ উত্তেজিত হয়ে গেলেন? না মানে বলছিলাম কি যতই হোক গণেশ তোমার নিজের ভাই তাই না, তাই দিদি হয়ে ভাইকে ভাই তবু যদি নিজের ভাই হতো। রবীন বাবু সত্যি করে বলুন তো গণেশের মা বাবার নাম কি? জানি না। সে কি নিজের মা বাবার নামও জানেন না? আরে চুপ করুন তো, আপনারা তো কি দরকার আছে বলুন তো? আচ্ছা ম্যাডাম, আছে, সেটা ক্রমশ প্রকাশ তাই বলছে। বিস্মত কাণ্ডের ব্যাপারটা থানায় পরিষ্কার বলুন। বিস্মত কাণ্ড? আর সেটা আমি কি করে জানবো? বাবা মাধু, হ্যাঁ কিছু বলবেন নয়নবাবু? তোমার দিদিকে দেখলাম সাদা থান বিধবার পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে কেন? ওই তো বেশ কয়েকদিন আগে বিষাক্ত মদ খেয়ে আমার জামাইবাবু মারা গেলেন। দিদিকে দেখে তোমার কষ্ট হয় না? ভীষণ কষ্ট হয় রমেনবাবু। জানেন রমেনবাবু, এলাকায় চাঁদা তুলে অনেক কষ্টে আমরা আমার দিদির বিয়ে দিয়েছিলাম। বিষাক্ত মদ খেয়ে আমার জামাইবাবু মারা গেলেন। কিন্তু কোনোদিন যদি ওই ভদ্রলোককে আমরা জানতে পারি, তাকে আমরা জ্যান্ত পুড়িয়ে মারবো। আমি 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 খুব শীঘ্রই তাকে খুঁজে বের করবো। এখন তুমি যাও মাধব, যাও। আমি সেই দিনটার অপেক্ষায় রইলাম রমেনবাবু। হ্যাঁ। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। দেখলেন তো জনগণ কেমন ক্ষেপে আছে? এবার বলুন মাতাশ্রী মায়াবতী। আপনি মোরকে স্বর্গে বাস করছেন রবেন বাবু, ভাবছেন আমাকে ফাঁসিয়ে আপনি জিততে যাবেন, তা তো কখনোই হবে না। যে চ্যালেঞ্জ আমি নিচ্ছি সেটাই আপনাকে করে দেখাবো। আরে শুনে রাখুন, এই এলাকায় যত জমি জায়গা বাড়ি গাড়ি দেখছেন না, সবাই গণেশের বাবার পয়সায়। আর ওই গণেশ তো এখন আমার তুরুপের তাস। গণেশ যদি হয় আপনার তুরুপের তাস, তাহলে মনে রাখবেন ওই 52টা তাসের সব টেক্কাগুলোই কিন্তু আমার হাতে। আর জানেন তো তাসের সবচাইতে বড় চাল ওই টেক্কা। আর কি বলতে চাইছেন বলুন তো? বলতে চাইছি 25 বছর আগে এক সুনামি রাত্রে সুন্দরবন থেকে গণেশকে নিয়ে পালিয়ে এলো গণেশের আরেক ভাইকে আনতে আপনি ভুলে গেছেন। কে বললো? কে বললো গণেশ দাদু ভাই ছিল? বলুন কে বললো? মায়াবতী, 25 বছর আগে যে পাপ আপনি করেছেন সে পাপের প্রায়শ্চিত্ত যে সুদ সবে তা আপনাকে এখানে ফেরত দিতে হবে। জায়গা বদল করলে যে মানুষের চরিত্র বদলাবে না তা আমি জানি। তাই আপনি যেমন ঠপের তন্ত্র সাধনা করেন, তেমনি আমিও বিস্মত কাণ্ড থেকে নিজেকে বাঁচাবার জন্য আপনার সাধনা করে আপনার জন্মকুণ্ডলীটা আমি সংগ্রহ করে রেখেছি। কথাটা মনে রাখবেন কেমন? চলি, নমস্কার। আশ্চর্য, ওই 25 বছর আগের ঘটনা কে বললো? তবে কি গণেশের মা বাবা ভাই সবাই বেঁচে আছে? না 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 না, তা কি করে সম্ভব? তা কি করে সম্ভব? আমি তো নিজের হাতে গণেশের ভাইকে জলে ঠেলে ফেলে দিয়েছি। কিন্তু কে কে জানে আমার পূর্ণ ইতিহাস? আজ আমাকে তন্ত্র সাধনায় বসে জানতে হবে। কিন্তু তার আগে গণেশকে আমার এখান থেকে ছাড়িয়ে আনতে হবে। কে ওখানে দাঁড়িয়ে? আমি কাজল। আরে ওখানে দাঁড়িয়ে কি শুনছো? ইতিহাস। তোমার সাহস হলো কি করে গোপন আমার কথা শোনার? কথা শুনতে আমি আসিনি, এসেই শুনতে পেলাম। আর সবার গোপন কথা শুনতে একটু ভালোই লাগে। আরে বাজে কথা রেখে আগে কাজের কথা বলাতে দেখি। আমি বলছি। তুমি? আমার স্ত্রী অঞ্জলি। তা আমার কাছে কি চাই? 1 লাখ টাকা। 1 লাখ টাকা? আরে আমার কি টাকা ছাপানোর মেশিন আছে নাকি যে যখন তোমরা টাকা চাইবে তখনই তোমাদের দিতে হবে? টাকা ছাপানোর মেশিন আপনার না থাকলেও আমাদের যে টাকার দরকার আছে, তাই আপনি যদি না দেন তাহলে আপনার পুরনো ইতিহাসটা আমরা গণেশকে বলে দেবো। আর তার প্রমাণও আছে আমার কাছে। কি প্রমাণ আছে? আপনি এতক্ষণ একা একা এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলছিলেন তা পুরোটাই আমি আমার মোবাইলে রেকর্ড করে নিয়েছি। তার মানে তোমরা আমার সঙ্গে ব্ল্যাকমেল করতে চাইছো? হরিণী একরকম তাই। এতদিন আপনি লোক ঠকিয়েছে, এইবার থেকে আমরা আপনাকে ঠকাবো। মানে আপনার এই রেকর্ড করা কথা আনন্দপুরের সকলের কাছে ফোনের মাধ্যমে পৌঁছে দেব। আর তখন আপনার এই মন্দির হোম যজ্ঞ তন্ত্র সাধনা কেউ তো বিশ্বাসই করবে না। উল্টা আপনার মতো ভণ্ড সন্ন্যাসীকে মানুষ গ্রাম ছাড়া করে দেবে। আর তখন হয়তো আপনার এই অঞ্চলের জমি জায়গা ওই পার্টির লোকরা কেড়ে নিয়ে আপনাকে ভিখিরি বানিয়ে দেবে। না 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 না, তা তোমরা করো না। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাদের 1 লাখ টাকা দেবো। কিন্তু তার আগে
তার আগে তোমার এই মোবাইলে রেকর্ডিং করা কথাগুলো মুছে ফেলতে হবে। আর 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 গণেশের সঙ্গে উর্মিলার বিয়েটা যাতে না হয় সেই ব্যবস্থাও তোমাদের করতে হবে। বলো বলো, তোমরা পারবে? পারবো। গণেশের চিন্তা আপনি আমার উপর ছেড়ে দিন। বেশ, আজকের দিনটা তোমরা অপেক্ষা করো, কালই তোমাদের ব্যাংক থেকে 1 লাখ টাকা তুলে দিয়ে দেবো। কিন্তু তার আগে রবিন রায় চৌধুরীকে সাহায্য করার জন্য ওই গণেশকে আমি থানা থেকে ছাড়িয়ে ওই রবিনকে আমি বুঝিয়ে দেবো, ওই রবিন যদি হয় বনল তাহলে আমি হব বাঘা তেঁতুল। তুমি যদি হও তেঁতুল, রবীন্দ্রবাবু বুনোল, আর আমরা হব মোবাইল ফোন। তুমি যেখানে যেখানে তোমার ফোন নিয়ে ঘুরে বেড়াবে, ঠিক সেখানে সেখানে আমাদের নেটওয়ার্ক পৌঁছে যাবে। না কাজু, এত কনফিডেন্স ভালো নয়। এখন এমন অনেক জায়গা রয়েছে যেখানে নেটওয়ার্ক পৌঁছয় না। জানি, সেই জন্য মায়াবতী কথাগুলো ডিলিট করার আগে ব্লুটুথ মারফত তোমার ফোনে ট্রান্সফার করে দেবো। কিন্তু তার আগে আমার জানতে হবে কে ওই গোবর গণেশের ভাই। তুমি এক কাজ করো, এই ফোনটা নিয়ে বাড়ি যাও অঞ্জলি, আমি এখনই সন্ধ্যার সঙ্গে দেখা করে বাড়ি আসছি। হ্যাঁ যাই, এই ফোনটাই কাল থেকে আমাদের জীবন ধারাটা পাল্টে দেবে। এতদিন সৎ পথে থেকে অনেক কষ্ট করেছি, একটু পথ পাল্টাতেই আমি আর কাজল হয়ে গেলাম লাখ টাকার মালিক।